আসসালামু আলাইকুম। কেমন আছেন সম্মানিত নাগরিকবৃন্দ? আমি হৃদয়ন তালুকদার আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার একটা খবর দেখলাম যে জাসদ নির্বাচনের গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করতে সন্ধ্যা হবে। আরেকটা নিউজ দেখলাম যে এনসিপির মিটিংয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছে যে ডাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংগঠন বাকশাসের ভরাডুবির কারণে। এই হচ্ছে খবর। যাই হোক, এখন একটু প্রথম থেকে শুরু করি। বাংলাদেশের কিছুদিন থেকে যা দেখতে পাচ্ছি, ডাকসু নির্বাচন গেল, কিন্তু সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এসেছে এবং শিবির শীর্ষ পদগুলোতে জয়যুক্ত হয়েছে কিংবা জয়যুক্ত দেখানো হয়েছে। এ হচ্ছে অবস্থা। এবং এনসিপির যে ছাত্র সংগঠন, সেখানে তাদেরও খুব ভয়ঙ্করভাবে ভরাডুবি হয়েছে। কিন্তু এখানে আবার দেখতে পেয়েছি যে এনসিপির ছাত্র সংগঠন বাকশাসের নেতারা কিংবা প্রার্থীরা তারা বিভিন্ন কারচুপির অভিযোগ করলেও এদিকে এনসিপির যে শীর্ষ নেতৃবৃন্দের ভিতরে অনেকেই দেখলাম যে এই যে তাদের ছাত্র সংগঠনের ভরাডুবি এ নিয়ে তাদের কোনো কথা নেই, আওয়াজ নেই, শব্দ নাই, কিন্তু তারা শিবিরকে জিতানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন, শিবিরের পক্ষে সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলতেছেন। এই হচ্ছে অবস্থা। এদিকে আবার আজকে নিউজে বিস্তারিত দেখতে পেলাম যে বাকশাসের ভিতরেও এনসিপির ভিতরেও বিভিন্ন বিভাজন সৃষ্টি হয়েছে, যে এই যে তাদের প্যানেল নিয়ে এবং তাদের ভিতরে ঐক্য ছিল না, এই কারণেও তাদের পরাজয় হয়েছে। এরকম একটা সমকালে দেখলাম একটা নিউজ হয়েছে। এই হচ্ছে অবস্থা, বোঝা গেছে। এদিকে যে শিবির কিংবা শিবির সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কারচুপি করেছে, এটা আসলে কোনো সাধারণ মানুষের ভিতরে এইটার খুব বড় প্রভাব, যারা ইসলাম মেন্টালিটির তাদের ভিতরে কোনো এটা নিয়ে কোনো কথা নেই। তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না যে শিবির এই কারচুপি কিংবা অনিয়ম করেছে, কারণ এটা ইসলামী রাজনৈতিক দল, সুতরাং তাদের আচার ব্যবহার অন্যরকম, তারা নামাজ পড়ে, কালাম পড়ে, সুতরাং তারা এই কাজ করতেই পারে না। এটা আসলে কেউ বিশ্বাস করতে চাচ্ছে না মানুষ। এখন বিষয় হচ্ছে ইসলাম আসলে কি বলে, এবং আসলে এই যে সাধারণ এই অঞ্চলের যে ইসলাম, সেই অনুযায়ী আসলে জামাত ইসলাম আসলে কতটা ইসলামী রাজনৈতিক দল। জামাত এমনিতে বলে বেড়ায় যে নারী নেতৃত্ব হারাম, ওদিকে তাদের প্যানেল থেকে কিংবা তাদের সমর্থিত প্যানেল থেকে কিন্তু নারীরাও কিন্তু প্রার্থী হয়েছে। আবার এই যে মোনালি ম্যাডামের সাথে বিভিন্ন ছবি টবি ছাড়তেছে বিভিন্ন লোকজন সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে হাস্যরস হচ্ছে যে আসলে আবার যে মোনালি ম্যাডামের কি বোরকা পরা লাগবে না, নাকি মোনালি ম্যাডামের কি হিজাব পরা লাগবে না, এই নানান বিষয় নিয়ে হাস্যরস করতেছে। আবার বিজয়ী হওয়ার পর শিবিরের প্যানেল সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান তুলেছে, হিজাব হিজাব বলে স্লোগান তুলেছে। এটা নিয়ে অনেকেই কথা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ঢাকা মাদ্রাসা হয়ে গেছে, কিংবা অনেকে বলছেন বাংলাদেশ আফগানিস্তানের পথে। এই নানান বিষয় আসলে আসলে আমার যেটা মনে করি, আসলে জামাত ইসলামের উচিত তাদের রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠন শিবিরের নামের আগে পিছ থেকে ইসলাম শব্দটা বাদ দিয়ে তারা রাজনীতি করুক, কারণ আসলে তারা তো ইসলামী এরকম রাজনীতি করে না অরিজিনালি। তারা যেটা করে ইসলামেরকে ব্যবহার করে যেটা বন্ডামি করতেছে, এটাকে বন্ডামি বলে। ইসলামী রাজনীতি করলে ইসলামও তো ফলো করে না তারা, তাই না? তারা নাম থেকে ইসলাম সরিয়ে ফেলুক, তারপর তারা সেগুলার রাজনীতি করুক, সেটা অন্য বিষয়, সেটা এক প্রকার প্রতারণা হবে না। কিন্তু এটা যারা করছে, যেভাবে তারা করতেছে, এটা এক প্রকার প্রতারণা, কারণ তারা একদিকে ইসলামের কথা বলছে কিন্তু ইসলামের সিটি কোঠা বা অনেকটাই মানতেছে না। এমনকি যারা শিবির জামাত করে তারা অধিকাংশ দেখবেন তারা কিন্তু নামাজ রোজাও কিন্তু পাঁচ ওয়াক্ত অনেকেই পড়ে না, কিন্তু ইসলামের যে রীতিনীতি সেটাও অনেকেই মেনে চলে না, কিন্তু তারা আবার ধর্মীয় রাজনীতির কথা বলে। এই জিনিসগুলো আসলে অনেকটাই সাংঘর্ষিক, কিন্তু অনেকটা প্রতারণা বলা যায়, ধর্ম ব্যবহার করে অনেকটা প্রতারণা বলা যায়। এখানে আমি ইসলামের কথা বলছি, আসলে ইসলামের তো অনেক ধারা আছে, এক একটা
আসলে এক এক রকম বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা আছে। এখানে অনেকে পর্দাকে অনেকে মনে করেন যে মুখ একদমই ঢেকে রাখা উচিত, অনেকে মনে করেন মুখ ঢাকার প্রয়োজন নেই। এরকম নানান আছে, বিষয় আছে। কিন্তু শিবির সেটা আলাদা বিষয়, যে বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। কিন্তু শিবির যেটা বলে যে তারা ইসলামকে যেভাবে মুখে মুখে ইসলাম করে, কিন্তু সেটা আসলে মেনে চলে না। যেমন নারীর নেতৃত্ব হারাম, সেটা অনেক আগেই তারা বিভিন্ন সময় বলে শুনি। কিন্তু নারীর নেতৃত্ব তারা সমর্থন করতেছে কিংবা নিজেদের ভিতরেও আনতেছে। এই জিনিসগুলো আসলে এক প্রকার প্রতারণা। ইসলামের কথা বলবো কিন্তু ইসলামকে ফলো করব না, আবার এদিকে সেকুলার ইজমও কিছুটা ফলো করব, মানে এদিক দিয়ে একটু ওদিক দিয়ে একটু। আসলে মানুষের ইমোশন নিয়ে খেলায় ভোটে জয়যুক্ত হয়ে যাওয়ার একটা টেকনিক। এই জিনিসগুলো আসলে এক প্রকার প্রতারণা। তারা যদি ইসলামকে ফলো করে, তাহলেও ইসলাম পুরোপুরি ইসলাম যেটা বলবে সেটা তারা করবে, ফলো করবে। তাহলে আসলে মানুষের কাছে স্পষ্ট হবে যে আসলে হ্যাঁ, এটা ধর্মভিত্তিক রাজনীতি। সেটা মানুষ পক্ষে থাকুক কিংবা বিপক্ষে থাকুক, মানুক কিংবা না মানুক। কিন্তু আর যদি বলে না, আমরা আসলে ইসলামী আসলে করি না, আমরা সেকুলার রাজনীতি করি, ধর্মভিত্তিক রাজনীতি করতেছি না, তাহলে সেটাও ক্লিয়ার করবে মানুষের কাছে। মানুষ ক্লিয়ারভাবে সেটা বুঝে তারা যারা পক্ষে তারা গ্রহণ করবে, যারা পক্ষে না তারা গ্রহণ করবে না। কিন্তু এইটা যারা যেভাবে করতেছে, তারা এটা আসলে এক প্রকার প্রতারণাই বলা যায় আমার মধ্যে। যাই হোক, ডাকসু গেল, কিন্তু ডাকসুতে যেটা দেখতে পাচ্ছি, ডাকসুতেও অনেক ইসের কারচুপি কিংবা অনিয়মের অভিযোগ এসেছে শিবিরের বিরুদ্ধে। এবং সবগুলো প্যানেলই বলা যায় যে ভোট বর্জন করেছে। এবং এনসিপির অনেক নেতারাও দেখলাম যে স্লোগান দিতেছে, কিছু নেতা, যে জামাত শিবির ভোট চোর, ভোট চোর। এই জিনিসগুলো আসলে 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 রাজনীতির যে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যে নির্বাচন বা আশা আকাঙ্ক্ষা, সেই জিনিসগুলো আসলে কতটা আসলে প্রতিফলিত হয়ে উঠছে আসলে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে। সামনে জাতীয় নির্বাচনটা আসলে কীভাবে হবে, এই এখনই একটা জাকসু নির্বাচন, সেখানে মাত্র কয়েক হাজার ভোট গণনা করতে কতদিন হয়ে গেল আমি আসলে গুনতে পারতেছি না। আসলে কবে গেল যে জাকসু নির্বাচনটা, ভুলে গেছি। এখন পর্যন্ত এটার ফলাফল হয়নি এবং গণনাও শেষ হয়নি। এ হচ্ছে অবস্থা। এখন একটা বিশ্ববিদ্যালয় এবং জাকসু, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওখানে অনেক কিংবা জনপ্রিয় নয় এরকম, কিংবা ভোটার সংখ্যা অনেকটা কম বলা যায়। সেখানে একটা বিশ্ববিদ্যালয় এরকম সেকেন্ড লেভেলের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ফার্স্ট লেভেলের। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, এগুলোর যদি ভোট গণনা করতে এরকম লাগে 2-3 দিন লেগে যায়, 3-4 দিন লেগে যায়, তাহলে আসলে জাতীয় নির্বাচনে আসলে এই যে বর্তমান সরকার ব্যবস্থা কিংবা এই যে প্রশাসন, এই যে দেশের বর্তমান পরিস্থিতি, এটা আসলে কতটা আসলে কি হবে আসলে ভাবা যায়? আপনারা একবার ভাবেন তো। একটা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে একটা নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই অবস্থা। সেখানে কারচুপির অভিযোগে অনেক শিক্ষক পদত্যাগ করেছে, অনেক এখানে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছে, এবং এখানে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। এই হচ্ছে অবস্থা। এখানে সামনে যে জাতীয় নির্বাচনের কথা বলছে, জাতীয় নির্বাচনে আসলে ভোট গণনা কবে শেষ হবে, আর নির্বাচনটা কি হবে, কতটা সুন্দরভাবে হবে, সেটা আসলে খুব আশঙ্কাজনক। কিন্তু জিনিসটা বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের আগে আসলে কতটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু এই দিকগুলো আসলে তাকালেই বোঝা যায় কিংবা আন্দাজ করা যায়। বিএনপির কথা বলি, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের পরাজয় হয়েছে, সেখানে ভোট কারচুপিও হয়েছে। কিন্তু আসলে ভোট কারচুপি যদি নাও হতো, তাহলেও কি ছাত্রদল জিততে পারত? ছাত্রদল দলে যে প্রার্থী নির্বাচনেই তো সমস্যা আছে আমার মনে হয়। সাদেক কায়েম কিংবা ফরহাদ তরহাদ, এই লোকগুলো, এই ছেলেগুলো আসলে জাতীয় পর্যায়ে কিন্তু পরিচিত, বিতর্কিত, সমালোচিত, নানানভাবে কিন্তু এরা পরিচিত হয়ে গেছে। সেই প্রার্থীদের বিপরীতে আসলে কেমন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিলে তারা জিতে আসতে পারবে, সেই চয়েসেও কিন্তু ছাত্র দল কিন্তু বিএনপির আছে, সমস্যা আছে। তারা তো আমি মনে করি এটা পারফেক্ট প্রার্থী দিয়েছে। আপনি এই যে সাদেক কায়েম এবং ফরহাদ, এদের নাম কিন্তু সবাই চেনে, সবাই জানে, কিন্তু এই ছাত্র দলের প্রার্থীদের নাম মনে আছে আপনার? আমার তো মনে নাই। একজনের নাম বোধ হয় আবিদ, মনে হয় না, আবিদ, এবং আরেকজনের নাম আমার মনে নেই। টাকা আছে মাথায়, এইটুকু কিন্তু মনে আছে, কিন্তু নাম মনে নাই। এই যে অবস্থা, এরকম অবস্থা কিন্তু এটাই বাস্তব অবস্থা। কিন্তু সেই অবস্থায় আসলে কীরকম প্রার্থী দিলে আসলে শিবিরের মতো চালাক শয়তান
চালাক শয়তানের সাথে পেরে ওঠা যাবে, এইটা আসলে সেইটুকু বোধ আসলে ছাত্র দলের নাই। হচ্ছে তাদের রাজনীতি। যে প্রার্থী, প্রথম সারির দুজন প্রার্থী, তারা যে ব্যক্তিগতভাবে আমার কথাবার্তা আচরণে ভালোই মনে হয়েছে। এই যে আবিদ ছেলেটা কিংবা আবিদ লোকটাকে ভালোই মনে হয়েছে কথাবার্তায়, যথেষ্ট যেরকম বিএনপি ছাত্র দলের ছেলেপান যেরকম উগ্র উচ্ছৃঙ্খল হয় সেরকম চরিত্রের ভিতরে সেরকম আমার মনে হয়নি, ভালোই মনে হয়েছে। কিন্তু সেটা হলো নৈতিকতার দিক। কিন্তু এমনি যে একটা ভোটে মোকাবেলা করার জন্য যেরকম পারফেক্ট ওরকম পরিচিত ফেস কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কিংবা ক্যাম্পাসের সাথে কানেক্টেড লোকগুলোকে যাচাই করা কিংবা প্রার্থীতার মনোনয়ন দেওয়ার বিষয়গুলো, এইটা আসলে ছাত্রদল ফলো করেনি ভালো করে। সুতরাং সেক্ষেত্রে যদি ভোট সুষ্ঠু হতো সেক্ষেত্রে আসলে ছাত্রদল ভোটটা পরাজিত কিংবা যে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা ছিল বলে আমার মনে হয় না। এখানেও সমস্যা আছে ছাত্রদলের। আর বিএনপির, বাংলাদেশে বিএনপি যে রাজনীতি দেখেন, বিএনপির অনেকেই মনে করতেছিল বিএনপি আগামী সরকারে আসবে, এটা অনেকেই আশঙ্কা করতেছিল কিন্তু মনে করতেছিল। কিন্তু এই যে বর্তমানের প্রেক্ষাপট, এক্ষেত্রে কিন্তু অনেকটা মানুষের মেন্টালিটি কিন্তু ঘুরে গেছে যে জামাত ইসলাম ক্ষমতায় এসে পড়ে কিনা। কারণ জামাত ইসলামের কিন্তু এই যে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু জামাত ইসলাম কিন্তু সাদেশে শক্তিশালী একটা প্রভাব কিংবা তাদের মানসিকভাবেও কিন্তু শক্তি বেড়েছে, কর্মীদের মধ্যে মানসিকভাবে শক্তি বেড়েছে। আমি শুনতে পেলাম বিভিন্ন এই বরিশাল কোনো অঞ্চলের জন্য একটা কলেজে অলরেডি শিবির দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছে, সেখানে ছাত্র দলের সাথে তাদের মারামারি হয়েছে। এই জিনিসগুলো কিন্তু এটা কিন্তু হবে এই ডাকসুতে একদম প্রথম সারির সবগুলোই কিন্তু সবগুলো পদেই কিন্তু শিবির বিজয়ী হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটার কিন্তু বড় একটা প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং এইটা আসলে কেন পড়তেছে, এবং বাংলাদেশে কি আসলে শিবির কিংবা জামাত শিবির ক্ষমতায় আসার সম্ভাবনা আছে? আমি তো মনে করি এই বর্তমান যে পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। তো কারণ বিএনপি বড় দল বলে কিংবা মনে করে মানুষ। আসলে বিএনপি দেখেন তো চারপাশে আপনার বিএনপির কিন্তু ভোট বর্তমানে খুব কমই বলা যায়, কিন্তু মানুষ কিন্তু বিএনপির প্রতি বিরক্ত অনেকটাই। কারণ হাসিনা পতনের পর বিএনপি যেরকম বিভিন্ন রকম অপকর্ম করেছে, তাদের নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করেছে, সেক্ষেত্রে বিএনপির কিন্তু সমর্থন কিন্তু বিএনপির উপরে কিন্তু মানুষ অনেকটাই তিক্ত বিরক্ত। অনেক মানুষ যারা বিএনপির নাম নিচ্ছে, বিএনপি পিছিয়ে হাঁটতেছে, তারা আসলে পিটান মায়ের ভয়ে হাঁটছে, এরকম অনেক লোক আছে। এবং এই যে অনেকেই আবার সে জামাতেরও কথা বলতেছে, জামাত ভালো করতেছে কিংবা জামাতে এই মারামারি হানাহানিগুলো করতেছে না, এই জিনিসগুলোর কারণে কিন্তু জামাতের পক্ষে অনেক কথা বলতেছে। কিন্তু এখানে আবার জামাতেরও যে মানুষ চায়, মানুষ যে ইসলামী শাসন সবাই চায়, ইসলামী রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এটাও চায় না। তাহলে আসলে জামাতের পক্ষ তবু কেন নেয় কিংবা জামাতের পক্ষে কেন কথা বলে? কারণ এখানে একটা প্রকার রাজনৈতিক শূন্যতা। কারণ বিএনপির অবর্তমানে আসলে মানুষ আসলে একটা রাজনৈতিক বিকল্প শক্তি খুঁজতে চায় এবং খুঁজছে, সেটা আসলে তারা পাচ্ছে না। এনসিপির ভিতরে সেই আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের যে এনসিপি ভালো কিছু একটা দেখাবে, কিন্তু এনসিপি ওই নানান অপকর্ম এবং তাদের সাংগঠনিক নানান নিজেদের অভ্যন্তরীণ কুন্দল মন্দনের কারণে কিন্তু এনসিপিও কিন্তু এক প্রকার মানুষের মন থেকে উঠে গেছে। এমত অবস্থায় আসলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটা আসলে এই বিএনপির বিকল্প হতে পারে? অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোই কিন্তু সাংগঠনিক এরকম শক্তি তাদের নাই। সাংগঠনিক অল্প সময়ের মানুষের মাঝে আসলে প্রভাব বিস্তার করে আসলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার রাজনৈতিক ক্ষমতা কিংবা বুদ্ধিও তাদের নাই। বাম রাজনৈতিক দলগুলো অনেকগুলো আছে, কিন্তু তাদের ভিতরে ঐক্য নাই, তাদের ভিতরে ফাটল আছে। তাদের মানে ডাকসুতেই ছাত্র ইউনিয়নই ডাবল প্যানেল দিয়েছে, হচ্ছে অবস্থা। এক্ষেত্রে আসলে মানুষ আসলে জামাতকেও যে ভোট দিতে চায় এমন না, জামাতকে পছন্দ করে জামাতকে বিজয়ী করতে চায় এমন না, কিন্তু মানুষ আসলে চায় যে ইসলামী ভিত্তিক, মানে অধিকাংশ মানুষ চায় আসলে ধর্মভিত্তিক রাজনীতি না, যারা সেকুলার মেন্টালিটি মোটামুটি রাজনীতি করবে, কিন্তু এই যে দাঙ্গা হাঙ্গামা করবে না, আওয়ামী লীগ ছাত্রলীগের দলের মতো বিএনপি দলের মতো উপকর্ম করবে না, চাঁদাবাজি করবে না, এই জিনিসগুলো করবে না। বিপ্লব পরবর্তী একটা রাজনৈতিক দল থাকবে যেটা আসলে ভালো হবে। কিন্তু সেটা শিবিরও চায় না, জামাতও চায় না আসলে তার মানুষ। কিন্তু তো এই দলটা মানুষ খুঁজে পাচ্ছে না। এই জন্য বাধ্য হয়ে মানুষ জাতীয় নির্বাচনে এমনটা করে কিনা যে আসলে সে জামাতের পক্ষে ভোটটা দিয়ে বসে কিনা। জামাতটা নিয়ে আসলে কি সমস্যা? জামাতে নিয়ে যারা আসলে করতে চায় না, তারা আসলে এক শ্রেণীর মানুষ হলো যে তারা ইসলামী কিংবা ধর্মীয় ভিত্তিক রাজনীতিতে ক্ষমতায় আসুক, এটা চায় না অনেকে। এই সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে ঐতিহাসিক যে সমস্যাটা, 71-এর ইস্যু।
এই দুটো ইস্যুর কারণে আসলে জামাতকে মানুষ অনেকে ভোট দেবে না। কিন্তু এই দুটো ইস্যু কিন্তু আপনার এই বাস্তবতার সাথে একদম বাস্তব জীবনের সাথে কানেক্টেড না। একজন মানুষ ধরুন আপনার সাথে আপনার কলার ধরে এসে স্বাধীনতা দাবি করলো, আরেকজন পাশে এসে বললো যে ৭১ মানি না, ৭১ বিশ্বাস করি না। আপনি আসলে মেন্টালি আসলে কার পক্ষে যাবেন? আপনি কিন্তু ওইটা আপনি যে বললো ৭১ বিশ্বাস করি না, ৭১ মানি না, তার সাথে কিন্তু আপনার ফিলোসফিক্যাল বিরোধ কিংবা আপনার সাথে দৃষ্টিভঙ্গিগত বিরোধ। কিন্তু যে আপনার কলার দর্শক তার সাথে কিন্তু আপনার এক প্রকার মানে মান সম্মানের সাথে বিরোধ কিংবা আপনার একদমই সরাসরি কানেক্টেড এটা। তেমনি আবার যে বলছে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, এরকম শৃঙ্খলায় আনা হবে, ইসলামী শাসন ব্যবস্থা হলে অনেক অনেক মানুষের জীবনে অনেক কিছুই পরিবর্তন আসবে। যেমন মেয়েদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে, যেমন অনেক কিছুই আপনি গান বাজনা করতে পারবেন না। এই জিনিসগুলো কিন্তু মানুষ চায় না। মানুষ চায় মানুষ গান গাবে, মানুষ মেয়েদের পড়াশোনা করাবে, অনেক কিছু চায়। কিন্তু তবু আসলে এই জিনিসটা কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিগত এবং বিশ্বাসগত বিষয়। কিন্তু আরেকজন এই জিনিসটার কথা বললো জামাত শিবির, কিন্তু আরেকজন এসে বললো আপনার কোপ ছাড়লো যে এখানে ব্যবসা করতে নামছো, আপনার 10 লাখ কিংবা 10% চাঁদা দিতে হবে। আপনি আসলে সরাসরি কানেক্টেড কোনটা আপনার সাথে? তার সাথে কিন্তু সরাসরি কানেক্টেড হয়ে যাবে ওই 10 লাখ টাকা আপনি চাঁদা দিচ্ছেন, চাঁদা দিতে হচ্ছে। এই জিনিসটা আপনি যে ফিলোসফিক্যাল জিনিসটা যে আপনাকে বলা হচ্ছে যে নামাজ জোর করে পিটিয়ে নামাজ পড়তে নেওয়া হবে, আপনি গান করতে পারবেন না, বাজনা করতে পারবেন না, আপনি আপনার ছেলে মেয়ে কিংবা আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রী আপনার কন্যাদের উচ্চশিক্ষা করতে পারবেন না, সাধারণভাবে চলাফেরায় নিয়ন্ত্রণ আনা হবে, যেরকম ফিলোসফিক্যাল জিনিসগুলো যেরকম হয়, যেমন আফগানিস্তানে হচ্ছে এইরকম জিনিসগুলো। কিন্তু এটা কিন্তু সরাসরি আপনার সাথে একদমই এই রিসেন্ট টাইমে সরাসরি কানেক্টেড না, এটা ফিলোসফিক্যালি আস্তে আস্তে হবে, এরকম হয়ে যাবে রাষ্ট্র, সেই আশঙ্কা। কিন্তু আপনার কিন্তু ওইটাই বেশি লাগবে যে আপনার কোপ মেরে আপনার মাথা বাসাই আপনার 1 লাখ টাকা 10 লাখ টাকা নিয়ে গেল আপনার চাঁদাবাজি করে। সুতরাং এই মানুষ কিন্তু এই জিনিসটাই প্রভাবিত হয়ে আগামী নির্বাচনে মানুষ কিন্তু কিন্তু জামাতে ভোট গণহারে দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে একটা। কারণ এখানে জামাত এবং বিএনপির বিকল্প বাংলাদেশে এরকম রাজনৈতিক শক্তি নাই। আওয়ামী লীগ তো দাঁড়াতে পারবে না নির্বাচনে, এবং অন্য যে আছে কে জাতীয় পার্টিকে দাঁড়াতে দেওয়া হবে না, নির্বাচনী মাঠে। আর অন্য কে আছে, অন্য এনসিপি, সে এনসিপি রাজনীতি এমনভাবে তাদের আসলে মেয়েদারাহীন রাজনীতি, তারা নিজেদের সত্তা হারিয়ে ফেলতেছে একটু একটু করে। জামাতের এমনটাই, জামাতের দালালি করতে করতে একটা অংশ অনেকটাই নিজেদের সত্তা হারিয়ে ফেলার অবস্থায়। এদের এই বর্তমানে যে অবস্থা আছে, এতে এনসিপির কাছ থেকে অনেক কিছুই আশা করা যায় না। সুতরাং আসলে আর রাজনৈতিক দল কারা? বামরা তো আসলে সেটা পারবে না, বামরা নিজেদের ঐক্য নেই, বামরা আসলে ওই বুদ্ধিভিত্তিক চর্চাই করে, আসলে বাস্তব রাজনীতির প্রতিফলন এবং বাস্তব জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি কিংবা বর্তমান সাংগঠনিক অবস্থা তাদের নাই, আসলে এটা সম্ভব না। সুতরাং আগামী নির্বাচনে কিন্তু জামাত ক্ষমতা যাওয়ার আশঙ্কা কিন্তু করা যায় এক প্রকার, যদিও নানানভাবে চিন্তা করেন। আর এই যারা অনেকে কে যেন একজন বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো জিন্স পরা মেয়েরাও শিবিরে ভোট দিছে। কেন দিছে? শিবিরে ভোট দিছে এই কারণে, কারণ সে ছাত্র দলের কাছ থেকে যে আচরণ দেখতে পাচ্ছে তার সে শিবিরের কাছে সেফ মনে করতেছে। এই এমনটা নেই যে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে ইসলামী শাসন কায়েম করতে চায় কিংবা ইসলামী শাসন চায়, তারা বোরকা পরে আসতে চায়, কিংবা তারা আর ক্লাসে না আসে ঘরে থাকতে চায়, এরকম না। জাস্ট যেটা বললাম রিসেন্ট একদম, যেমন কিংবা সাথে সাথে যে জিনিসগুলো আমাদের মানুষের সাথে জড়িত, আচরণগত কিংবা চাঁদাবাজির বিষয়গুলো, যেটা বললাম, আমি আর এই বিষয়ে বলতে চাই না। সেই একই কারণে এই জিনিসটা আসলে উনি বুঝিয়েছেন। এটা মানে এবি পার্টির একজন লোক বলছিল এই জিনিসটা, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। এবং জাতীয় নির্বাচনেও কিন্তু জামাত কিন্তু একটা বড় একটা ভোট কিন্তু কবজা করে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বাংলাদেশে। কারণ মানুষ এই যে ঐতিহাসিক ৭১-এর ঐতিহাসিক বিষয়গুলো কিংবা ইসলামী শাসন ব্যবস্থার বিষয়গুলো, এগুলো মানুষ অপছন্দ করলেও মানুষ কিন্তু নগদে যে ভালো জিনিসটা সেটার দিকে ঝুঁকে পড়তে পারে। কারণ বর্তমানে আমি ভালো থাকলেই তো ভবিষ্যতে ভালো কিংবা ভবিষ্যতের চিন্তা, সেই জিনিসটা আসলে মানুষ অনেক কিছু ইমোশনালি অনেকটা বিরক্ত হয়ে মানুষ ভোটটা জামাতের উপর দিয়ে বসতে পারে। এই জন্য আসলে দায়ী কারা? এই জন্য যদি যারা আসলে জামাতকে পছন্দ করেন না বলতেছেন, অন্য বিএনপি কিংবা বিএনপি ছাড়া যারা চান
তাদের আসলে এই বিকল্প জামাতের বিকল্প শক্তি হয়ে উঠতে হবে, মানুষের আস্থাভাজন বিকল্প শক্তি হয়ে উঠতে হবে, কিন্তু সেটা আপনারা আসলে পারতেছেন না। এই যে তারেক জিয়া, ওনার এই ভদ্রলোক এখন পর্যন্ত দেশে আসতে পারেন না। ওনার তো 5 তারিখ হাসিনা পতনের পরের দিন কিংবা 2 ঘন্টা পর ওনার ইসের ফ্লাইট ধরা উচিত ছিল, দেশে ফেরা উচিত ছিল, কিন্তু সে এখন পর্যন্ত দেশে আসতে পারে না। উনি কি আসলে, আমি একটা ভর্তিছিলাম যে উনি কি বিলুর খামার করে, এখানে নাকি পাঙ্গাস মাছের ঘের করছে, উনি এখানে কি করে এত? উনি এইটুকু বোঝা উচিত যে একটা রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা যারা প্রধানমন্ত্রী বানাতে চায় বিএনপি, সে এখন পর্যন্ত দেশের বাইরে। সে দেশে আসার পর সাথে সাথে তার নির্বাচনে মানুষ ভোট দেবে, কি জন্য দেবে ভাই? আপনি বিএনপি করেন, আপনি কেন ভোট দেবেন বলেন? আপনি, কিংবা আপনি কেন তারেক জিয়ার স্বাভাবিকভাবে নেবেন? আপনার একটা সহযোদ্ধা এই চুলাই আন্দোলনে মার খাইছে, পিটান খাইছে, আপনি এর সাথে দীর্ঘ বছরের তার ইমোশনাল সম্পর্ক রাজনৈতিক মাঠে। আপনার অনেক সিনিয়র নেতা আছে, তাদের সাথে আপনার সরাসরি দেখতে পাচ্ছেন রাজনৈতিক মাঠে, কিন্তু ওদিকে তারেক জি একজন নেতা, সে ভিডিও কলে হাই হ্যালো করতেছে। আসলে আপনি নিজে কতটা স্বাভাবিকভাবে নিতে পারবেন এই জিনিসটা? একজন মানুষ এত দীর্ঘ 1 যুগ 2 যুগ পর হঠাৎ করে দেশে এসেই একদম মানুষ বাড়া ধরিয়ে দেবে আনে, আর উনি একদম প্রধানমন্ত্রী হয়ে যাবে আনে, মানে আশা একদম এত এত আশা, মানে আজব মানুষ, মানুষ কি বলদ, বলদ মানুষ। তাহলে এই যে রাজনৈতিক ব্যাককেলপনা, এই জিনিসগুলোর কারণে আসলে বিএনপির আসলে যথেষ্ট শঙ্কা আছে যে বিএনপির ভরাডুবি হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। হ্যাঁ, তারেক জিয়া এত দিনে আসলে দেশে এসে এমন, এই যে দেশে আসতেছেন, একটা জিনিস লক্ষ্য করেন যে মানুষ দীর্ঘদিন একটা দেশে যে বসবাস করতেছে না, একটা দেশের সাথে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো, দেশের বর্তমান এতদিন ধরে উনি দেশের বাইরে, বাংলাদেশে এতদিনে যে পরিবর্তন হোক, খারাপ পরিবর্তন হোক কিংবা ভালো পরিবর্তন হোক, বাংলাদেশে পরিবর্তন হচ্ছে না। এবং হঠাৎ করে এসেই একটা মানুষের সাথে মানুষ মেন্টালি ম্যাচ করার তো বিষয় আছে। উনি ভোটের কয়দিন আগেই দেশে এসে কী করবে আসলে? কি করবে দেশে? ওনার দিয়ে নেতারা কি করবে, আর উনি নেতারা দেশের সাথে কি করবে? উনি এসে হঠাৎ করে ইংলিশে কথা বললে ওঠে কিনা, উনি বাংলাদেশে কথা, বাংলায় কথা বলা ভুলে যায় কিনা, উনি হাঁটতে জানেন কিনা, সেটাই তো আমার সন্দেহ। উনি তো বসে থাকেন অল টাইম চেয়ারের মধ্যে, চেয়ারে বসে বসে রাজনীতি করেন। এসে তো উনি রাস্তায় হাঁটতে গেলে ঘুরলেই পড়েন কিনা, সেটাই তো আমি বিষয়। উনি হঠাৎ করে লক্ষ লক্ষ জনতার সামনে কথা বলতে গিয়ে উনি আসলে সোশ্যাল অ্যাংজাইটিতে ভোগেন কিনা, সেটা তো বিষয় আছে। এই জিনিসগুলো বোঝা উচিত, ওনার সাথে অনেক আগেই দেশে ফেরা উচিত ছিল। এই ব্যাককেল মার্কা রাজনীতি বিএনপির। আসলে আমি একটা বলি যে জামাতের মতো চালাক শয়তানের সাথে বুঝে ওঠা রাজনীতির বোঝাপড়া করা আসলে বিএনপির মতো রাজনৈতিক দলের, ব্যাককেল মার্কা রাজনৈতিক দলের আসলে সম্ভব নয়। কারণ বিএনপির শীর্ষ ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আর কিংবা 2-1টা নেতা ছাড়া বিএনপিতে ওইরকম বিচক্ষণ, চালাক, দক্ষ রাজনৈতিক নেতা খুবই অভাব। কিন্তু সেটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে ছিল। এমনকি আওয়ামী লীগের চেয়েও কিন্তু চালাক রাজনীতি করে জামাত ইসলামের চালাকি অতটা শয়তানি, বাটপারি, টাউটামি বোঝার ক্ষমতা সবার নাই। এটা বোঝার জন্য গিলু লাগে, এবং এরা খুবই চালাক শয়তান। এরা খুব কৌশলীভাবে রাজনীতি করে, এবং এদের বিরুদ্ধে শৃঙ্খলাও আছে রাজনৈতিক। সুতরাং এই জিনিসগুলো এদের শয়তানি বোঝার মতো। এমনকি আওয়ামী লীগকেও কিন্তু, আওয়ামী লীগের রাজনীতিও বিএনপির চেয়েও কিন্তু অ্যাডাল্ট। আওয়ামী লীগের রাজনীতিও, আওয়ামী লীগের যারা রাজনীতি করে তারা আসলে ম্যাচিউরড আওয়ামী লীগের চেয়ে, বিএনপির চেয়ে, এবং আওয়ামী লীগের চেয়েও কিন্তু ম্যাচিউরড বেশি কিন্তু আমি মনে করি যে জামাত রাজনীতিতে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনারা না বোঝেন, বিএনপিপন্থী যারা আছেন, এবং বিএনপি আসলে বর্তমানে আশা করা যায় যে বাংলাদেশপন্থী রাজনীতি করবে কিংবা করে, কারণ জামাত ইসলাম পাকিস্তানপন্থী রাজনীতি করে। এই মতো অবস্থা আসলে বিএনপির কাছ থেকে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা করা যায়। আমি ব্যক্তিগতভাবে করি আসলে বিএনপি একটা ভালো অবস্থানে যাক, কিংবা বিএনপি ক্ষমতায় আসুক, কিংবা বিএনপি যে শৃঙ্খলাটা নষ্ট হয়েছে, সারা দেশের পাগল ছাগল দিয়ে ভরে গেছে দলটা, এই দলটা ক্লিন হোক, ভালো কিছু মানুষ আসুক, শুদ্ধ রাজনীতি করুক তারা। এটা আসলে আশা আকাঙ্ক্ষা সবারই আছে মানুষের, যারা আসলে 24 কিংবা 71 দুইটাই বিশ্বাস করে, কিংবা সুস্থ তারা চিন্তা ভাবনা করে। কিন্তু সেটার বাস্তবতা কিন্তু একদম দেখা যাচ্ছে না। বিএনপির সাংগঠনিক যে অবস্থা, একদমই মাঠ পর্যায়ে যেসব পাগল ছাগল করে রাজনীতি বিএনপি, তাদের তো দেখলে বমিয়ে এক প্রকার এই টাইপের লোকজন। উপজেলা জেলা পর্যায়ে যারা আসলে বিএনপি করে তাদের আসলে দেখলে আসলে কি বলবো, একদম রুচির বাইরের লোকজন।
কিন্তু এই যে তাদের ভিতরে যে ভালো লোকগুলো নাই, কিংবা তাদের সাংগঠনিকভাবে ওইরকম শৃঙ্খলা নাই, এই জিনিসগুলো কিন্তু, এবং আমি আরও যে বললাম জিনিসগুলো সামনে এই যে আগামী নির্বাচনে, সেটা কিন্তু অনেক বড় প্রভাব ফেলবে, এবং কিন্তু এটা কিন্তু জামাত ইসলাম কিন্তু হঠাৎ করে ক্ষমতা এসে যেতেও পারে। বর্তমানে যে চিত্র দেখতে পাচ্ছি, এটা যদি এরকম থাকে, কিংবা এরকম যদি যদি অন্য রাজনৈতিক দলগুলো যদি পরিবর্তন না আনে নিজেদের, এবং বাংলাদেশের পরিস্থিতি যদি বর্তমানে যেরকম আছে সেরকম যদি থাকে, তাহলে কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় এসে পড়তে পারে। এটি হচ্ছে বাস্তবতা। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।